আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের ৭ নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো ৭ নাম্বার সৃজনশীল প্রশ্নের যে লেনদেন বা ঘটনা রয়েছে, এই ঘটনাগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আগে বিশ্লেষণ করব, তারপরে প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। দেখো, বলা আছে ২০২৫ সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের প্রতিষ্ঠানের নাম কি? বড়ুয়া ট্রেডার্স ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। এখানে কিন্তু ঘটনা উল্লেখ করে দিয়েছে। তার মানে কি লেনদেন নাও হতে পারে, এরকম কিছু ঘটনাও আছে। জানুয়ারি ১ তারিখে বলা আছে পণ্য দ্রব্য ক্রয় ৬০,০০০ টাকা। ওকে, কি ক্রয় করছি? পণ্য দ্রব্য। তো আমি বলেছি পণ্যের নামে কখনো হিসাব হয় না। পণ্য দ্রব্য যখন ক্রয় করা হয় তখন ক্রয় হিসাব লিখতে হয়। আদারওয়াইজ যদি আসবাবপত্র ক্রয় করা হয়, দালান কোঠা ক্রয় করা হয়, তারপরে অফিস সরঞ্জাম ক্রয় করা হয়, মণিহারি ক্রয় করা হয়, যাই ক্রয় করা হবে না কেন, পণ্য দ্রব্য ব্যতীত যা ক্রয় করা হবে সেই হিসাবই লিখতে হবে। আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব, মণিহারি ক্রয় করলে মণিহারি হিসাব, অফিস সাপ্লাইজ ক্রয় করলে অফিস সাপ্লাইজ হিসাব, এইভাবেই লিখতে হয়। বাট পণ্যদ্রব্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখতে হয়। বুঝতে পেরেছো? তাহলে পণ্যদ্রব্য ক্রয় হিসাব লিখে ফেললাম। এটা ৬০,০০০ টাকা। তো ক্রয় হিসাব একটি ব্যয়। ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অপরদিকে এই টাকাটা নগদে চলে গেছে। সেই ক্ষেত্রে সম্পদ আ কি হবে? মাইনাস হবে। নগদ টাকা মাইনাস হবে। জানুয়ারি ১২ তারিখে বলা আছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় ২৬,৫০০ টাকা। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। হ্যাঁ? অফিসের জন্য আসবাবপত্র ক্রয় ২৬,৫০০ টাকা। দেখো, এই ক্ষেত্রেও কিন্তু ক্রয় রয়েছে। বাট এর আগে আসবাবপত্র লেখা আছে, পণ্যদ্রব্য লেখা নাই। এই ক্ষেত্রে কিন্তু আর ক্রয় হিসাব লেখা যাবে না। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি ক্রয় হিসাব তখনই লেখা যায় যখন তার আগে পণ্যদ্রব্য লেখা থাকে। অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয় করলে ক্রয় হিসাব হয়। অন্য ক্ষেত্রে আ যা ক্রয় করবে সেই হিসাব হবে। তাইলে এখানে কিন্তু আসবাবপত্র ক্রয়, এটা আসবাবপত্র হিসাব হবে। তাহলে আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ২৬,৫০০ টাকা নগদ চলে গেছে। নগদে একটি সম্পদ, আরেকটি সম্পদ হ্রাস পেয়েছে তাইলে এখানে। এরপরে বলা আছে জানুয়ারি ২৩ তারিখে অনেক ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়, ওই যে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে একই ফর্মুলা। পণ্য লেখা থাকলে বিক্রয় হিসাব লিখব। আর যদি অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কোনো কিছুই লিখব। হ্যাঁ, তাহলে পণ্য বিক্রয় তার মানে এটা বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় করলে আয় হয়। আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় ১,২৫,০০০ টাকা। ওকে, বাট এখানে অনেক ট্রেডার্স এর নিকট বিক্রি করেছে। কোন কিছু কিভাবে বিক্রি করেছে সে কোন কিছু উল্লেখ নাই। বাট একটা জিনিস উল্লেখ আছে এখানে। এখানে পণ্য, একটা জিনিস নোট করে নাও। তোমরা এটা নোট করে নিবা। এটা তোমাদের খুব ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং কি এই জায়গাতে তোমরা আর কোনদিন ঠেকবা না। এটা নোট করে নাও। আমি বলে দিচ্ছি। পণ্য ক্রয় বা বিক্রয়ের সময়, আমি আবারও বলছি, পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদে বা চেকে উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে ধারে ক্রয় করা হয়েছে বলে ধরে নিতে হবে। ঠিক আছে? এটা লিখে নাও সুন্দর করে। পণ্য ক্রয় বা বিক্রয় অথবা বিক্রয় করার সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং আ নগদে বা চেকে কথাটি উল্লেখ না থাকে, তাহলে ধারে ক্রয় করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে বলে এটা ধরে নিতে হবে। হ্যাঁ? তাইলে অনেক ট্রেডার্স, এটা একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তো এখানে নগদে এই কথাটি উল্লেখ নাই। তার মানে এটি একটা কি আ বাকিতে লেনদেন। হ্যাঁ? এরপরে দেখো জানুয়ারি ২৫ তারিখে বলা আছে অফিস ভাড়া প্রদান করা হলো ১৫,০০০ টাকা। তাহলে অফিস ভাড়া একটা ব্যয়। ব্যয় হলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অপরদিকে এখানে কোনো কিছু উল্লেখ নাই। তার মানে এটা নগদ টাকা হ্রাস পেয়েছে। এরপরে ২৮ তারিখে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো ৩২,০০০ টাকা। তাহলে ৩২,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছ। এই ৩২,০০০ টাকা একদিকে তোমার নগদ টাকা কমে গেছে। এটা একটা সম্পদ কমে গেল। অপরদিকে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে। ব্যাংক হিসাব আরেকটি সম্পদ, তাহলে আরেকটি সম্পদ বৃদ্ধি পাইছে। এরপরে জানুয়ারি ৩০ তারিখে বলা আছে মনির ব্রাদার্স এর নিকট থেকে পণ্য ক্রয়। এই যে এই ক্ষেত্রেও দেখো ২৮,০০০ টাকা। এটাও কিন্তু মনির ব্রাদার্স নাম উল্লেখ রয়েছে এবং নগদে বা চেকে এটা কোনো কিছু উল্লেখ নাই। তাহলে কি হবে বলতো? এটাও ধারের লেনদেন হবে। হ্যাঁ? এই ক্ষেত্রেও ধারে লেনদেন হবে। তো এটা কিন্তু পণ্য ক্রয়। হ্যাঁ? এটা পণ্য ক্রয়। ওকে, আমরা এটা আন্ডারলাইনটা একটু ইয়া করে ফেলি, আমরা রিমুভ করে ফেলি। ফেলে আমরা ঘটনাগুলো পড়তে পারলাম। এখন আমরা একটু প্রশ্নগুলো পড়ি। প্রশ্ন বলছে ক নাম্বার প্রশ্ন বলছে, জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। স্যার,
ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বললে শুধুমাত্র পণ্য ক্রয় যেগুলো রয়েছে সেগুলোই লিখতে হবে। আসবাবপত্র ক্রয় বা অফিস সরঞ্জাম ক্রয় এগুলো কিন্তু ক্রয়ের মধ্যে আসবে না। হ্যাঁ? তাহলে দেখো পণ্যদ্রব্য ক্রয় জানুয়ারির ১ তারিখে এই যে একটা, আর তারপরে হলো এবং মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় এই যে একটা, এই ২ টা ক্রয়ই রয়েছে। আর কিন্তু কোনো ক্রয় নাই। এখানে দেখো আসবাবপত্র ক্রয় এটা আসবে না এখানে ক নম্বর প্রশ্নে। তারপরে হলো হ্যাঁ, এটা আসবে না। তাইলে জানুয়ারির ১ এবং জানুয়ারির ৩০ তারিখ এই ২ টা লেনদেন আসবে। এটার সমাধান কিভাবে দিব দেখো। দেখো জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয়। তাইলে ২০২৫ জানুয়ারির ১ পণ্য ক্রয় ৳৬০,০০০ এবং ৩১ তারিখে ধারে পণ্য ক্রয় ৳২৮,০০০। ধারে কেন লিখলাম? কারণ ওই যে আ নাম আছে, প্রতিষ্ঠানের নাম আছে, কি আছে? মনির ব্রাদার্স। তাইলে নাম আছে এবং নগদ উল্লেখ নাই। এইজন্য ধারে লিখেছি। ঠিক আছে? তাইলে ধারে পণ্য ক্রয় ৳২৮,০০০। তাহলে ২ টা যোগ করলে ৳৮৮,০০০ হবে এটার অ্যান্সার। তাইলে ক্রয়ের পরিমাণটা কিন্তু আমার বের হয়ে গেল ৳৮৮,০০০। খ নম্বর প্রশ্ন বলেছে, উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করে দেখো, নগদ লেনদেন। তাইলে যে লেনদেনগুলো নগদে হয়েছে সেগুলো লিখতে হবে। এখন নগদ টাকা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে এটা দেখার দরকার নাই। নগদে হয়েছে এটাই লিখতে হবে এবং কত টাকা ট্রান্সেকশন ক্যাশে হয়েছে বা নগদে হয়েছে সেটা দেখাইতে হবে। তাইলে নগদে কি, কি হয়েছে একটু আমরা দেখে নেই। পণ্য দ্রব্য ক্রয় করেছো, এটাও নগদে হয়েছে। তারপরে হলো আসবাবপত্র ক্রয় করেছো, এটাও নগদে হয়েছে। কোনো কিছু নাই, উল্লেখ নাই। অনেক ট্রেডার্সের নিকট থেকে পণ্য বিক্রয়, তাইলে এইটা কিন্তু প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, এটা বাকিতে হয়েছে, এটা হবে না। তারপরে অফিস ভাড়া পরিশোধ, এইটা কোনো কিছু উল্লেখ নাই, তার মানে নগদে। ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও নগদে। মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এটা বাকিতে হয়েছে, প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তাহলে এই ২ টা বাদ যাবে। ২৩ তারিখ আর ৩০ তারিখ বাদ যাবে আর বাকি সবগুলাই হবে। তাইলে এই সবগুলোর অ্যান্সার আমরা দিয়ে দেব। কিভাবে দিব দেখো। এই সবগুলোর অ্যান্সার বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ জানুয়ারি ১ তারিখে পণ্য ক্রয় ৬০,০০০, জানুয়ারি ১২ তারিখে আসবাবপত্র ক্রয় ২৬,৫০০, জানুয়ারির ২৫ তারিখে ভাড়া প্রদান ৳১৫,০০০ এবং জানুয়ারির ২৮ তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো ৳৩২,০০০। টোটাল যোগ করলে ৳১,৩৩,০০০ মোট নগদ লেনদেন হয়ে গেল। ঠিক আছে? খ নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। গ নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে ১২, ২৩, ২৫ এবং ৩০ তারিখের লেনদেনগুলো দ্বারা দেখাও যে A সমান L প্লাস OE। A সমান L প্লাস OE মানে কি? A হলো সম্পদ এবং L হলো দায় এবং OE হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা দেখাইতে হবে। কয়টি লেনদেনের মাধ্যমে? ৪টি। ৪টি লেনদেন উল্লেখ করেছে। একটা হলো ১২ তারিখের, আরেকটি হলো ২৩ তারিখের, আরেকটি হলো ২৫ তারিখের, আরেকটি হলো ৩০ তারিখের। তাইলে এই যে ১২ তারিখ কি বলেছে? আসবাবপত্র ক্রয় করেছে। তাইলে আসবাবপত্র ক্রয় করলে দেখো, আমি এইগুলোই মার্ক করে দেই যে কয়েকটা করতে বলছে সেগুলো। দেখো, আসবাবপত্র ক্রয় করেছে, এদিকে আসবাবপত্র একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে টাকা একটি হ্রাস পেয়েছে। তাহলে টাকাও একটা সম্পদ, হ্যাঁ? নগদ একটা সম্পদ। তারপরে হলো ২৩ তারিখে বলেছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়, বিক্রয় করলে আয় হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অপরদিকে অনেক ট্রেডার্সের কাছ থেকে টাকা পাবো। সে ঠিক আছে, বাকিতে ক্রয় করেছে অনেক ট্রেডার্স একদম প্রাপ্য হিসাব। ঠিক আছে? এই প্রাপ্য হিসাব এটাও একটা সম্পদ, এটা বৃদ্ধি পাবে। এরপরে ২৫ তারিখে বলা আছে ভাড়া প্রদান। ভাড়া হলো একটা ব্যয়, মালিকানা সত্ত্ব কমে যাবে, অপরদিকে টাকাটা নগদ কমে গেছে, সেক্ষেত্রে সম্পদও কমে যাবে। হ্যাঁ? এরপরে ৩০ তারিখে পণ্য ক্রয় করেছে ৳১৮,০০০, মনির ব্রাদার্সের কাছ থেকে। ক্রয় হলে ব্যয় হবে, তাইলে ক্রয় একটা ব্যয় এবং মনির ব্রাদার্স একে টাকা পরিশোধ করতে হবে। এ হলো প্রদেয় হিসাব। ঠিক আছে? তাহলে আমরা কি, কি পাইলাম? এখানে আসবাবপত্র এবং নগদান ২ টা হিসাব পাইলাম। এখানে প্রাপ্য হিসাব এবং মালিকানা সত্ত্ব। তাইলে ৪ টা হিসাব হলো। এখানে মালিকানা সত্ত্ব এবং নগদান। তাইলে এই মালিকানা সত্ত্ব নগদান আগেরগুলোর মধ্যে মিলে গেছে। এখানে প্রদেয় হিসাব এবং মালিকানা সত্ত্ব। তার মানে টোটাল ৫ টা হিসাব পেয়েছে। ঠিক আছে? ৫ টা হিসাবের মধ্যে আসবাবপত্র, নগদ আর হলো প্রাপ্য হিসাব। এই ৩ টা হলো সম্পদ আর একটা হলো প্রদেয় হিসাব, দায়, আরেকটি আর বাকিগুলা মালিকানা সত্ত্ব। ঠিক আছে? তাইলে এভাবে আমরা কলাম কেটে নিব। কিভাবে কলাম কাটবো? দেখো, বড়ুয়া ট্রেডার্স এর ২০২৫ সালে এটা সরি আমাদের এখানে কত হবে? ২০২৫ তারিখ হবে। হ্যাঁ? এগুলো একটু আমার এডিট করতে ভুল হয়ে গেছে। এটা ২০২৫ সালের হবে। হ্যাঁ? ২০২৫ সালে জানুয়ারি মাসের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। হ্যাঁ? এগুলো ২৫ হবে। বাংলায় লিখে দিই। হ্যাঁ।
25 এটা, তাইলে 25 জানুয়ারি 12 তারিখে কি বলা আছে? দেখো জানুয়ারি 12 তারিখে বলা আছে আসবাবপত্র ক্রয় করেছি 26,500 টাকা, তাহলে আসবাবপত্র বৃদ্ধি পাইছে 26,500 বাড়াই দিলাম এবং নগদ টাকা 26,500 কমে গেছে, এটা কমাই দিলাম। মালিকানার সাথে কিছু আসে নাই, মন্তব্য দর ফাঁকা। এরপরে 23 তারিখে কি বলা আছে? 23 তারিখে বলা আছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, তার মানে মালিকানার সত্ত্বে 1,25,000 বাড়ছে এবং অনেক ট্রেডার্স প্রাপ্য হিসাব বাড়ছে। ঠিক আছে, তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব লিখতে পারি, আমরা যে কোনো একটা লিখতে পারবো, সমস্যা নেই। 1,25,000 1,25,000 এখানে বিক্রয় আয় মন্তব্য দিয়ে দেবো। এরপরে 25 তারিখে কি বলা আছে? ভাড়া পরিশোধ করছে, তার মানে নগদ টাকা কমে গেছে, মালিকানা সত্ত্ব কমে গেছে, আমরা কমে দিলাম। নগদ টাকা 15,000 টাকা কমাই দিলাম, মালিকানা সত্ত্ব 15,000 টাকা কমাই দিলাম, এখানে ভাড়া ব্যয় হিসাব লিখে দিলাম। 30 তারিখে কি বলা ছিল? বলা ছিল মনির ব্রাদার্সের নিকট পণ্য বিক্রয়, তার মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে এবং অপরদিকে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে, মানে পাওনাদার বৃদ্ধি পেয়েছে 28,000 টাকা, তাহলে ক্রয় ব্যয় হিসেবে দিয়ে দিলাম। 26,500 আর 15,000 দুইটাই মাইনাস যোগ করলে মাইনাস 41,500 হবে। 26,500 এটা যোগ করে দিব, এখানে 1,25,000 এখানে যোগ করে দিব, এখানে 28,000ই হবে। 1,25,000 থেকে 15,000 মাইনাস করবো, 28,000 মাইনাস করবো, 82,000 হবে। এবার দেখো 28,000 আর 82,000 যোগ করলে 1,10,000 হয়। 26,500 আর 1,25,000 যোগ করব এবং 41,500 যেহেতু এটা মাইনাসে রয়েছে, এটা মাইনাস করে দিব, তাইলে 1,10,000 হবে। তাইলে দুই পাশে 1,10,000 হয়ে গেল। ঠিক আছে, তাইলে এটা আমাদের লিখতে হবে। অতএব আমার কি দেখাইতে হবে? যেহেতু প্রমাণ করতে বলছে এ সমান এল প্লাস ও ই, এটা আমাকে প্রমাণ করে দিতে হবে। এটা আমাকে কি লিখতে হবে? আচ্ছা, এটা আমরা এখানে প্রমাণিত লিখে দেব। হ্যাঁ, এ সমান এল প্লাস ও ই, এটা প্রমাণিত হলো, এটা লিখে দেব। তো এই ছিল 7 নম্বর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার। আশা রাখি তোমরা এই 7 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান পেয়ে গেছো। তারপরেও কারো যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।